Kemana nak salah? মুভির শুরুতে আমরা সুমি নামের একটি মেয়েকে দেখি, যে গ্রামের একটি ডক্টর ফ্রেডম্যানের কাছে গিয়ে বলে তার বাবার পায়ের অবস্থা খুবই খারাপ। ডক্টর সুমির সাথে তার বাড়িতে আসে। সে এসে দেখে তার বাবার পায়ের নিচের অংশের দিকে প্রায় অনেকটাই পচে গেছে, যার চিকিৎসা বেশ অনেকদিন ধরেই চলছিল, কিন্তু এতে কোনো উপকারী হচ্ছিল না, বরং তা অবনতি হচ্ছিল। এই জন্য ডাক্তার উপায় না পেয়ে তার পা কেটে ফেলে। পাটি কাটার সময় সুমি অদ্ভুতভাবে হাসতে থাকে। রাত গভীর হওয়ার কারণে সুমি সেই কাটা পাটি মাটিতে দাফন করে না, বরং সে সেটি রেখে দেয় একটি রেফ্রিজারেটরের ভেতরে। এমন সময় তার পেছন দিয়ে কিছু একটা চলে যায়। সে তাকাতেই দেখে সেখানে কিছু নেই। এর কিছু পরে সুমির বাবা সুমিকে জিজ্ঞাসা করে সে কি পা মাটিতে দাফন করেছে। সুমি বলে সে কাজ করতে করতে অনেক ক্লান্ত, সে পাটি পরে দাফন করবে। সুমির বাবা বলে দ্রুত সেই পাটি দাফন করার জন্য, কেননা সেই পা তাদের জন্য এক অভিশাপ। সুমি বলে সে এখন অনেক কাজ করবে, তারপরেই সেটি দাফন করবে। পরের দিন আমরা সুমিকে তার বন্ধু সাবেরের সাথে কথা বলতে দেখি। সুমি বলে তার বাবা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, এরপরে সেই গ্রাম ছেড়ে চলে যাবে, কেননা বাবার জন্য সে তার জীবনকে উপভোগ করতে পারছে না। শহরে গিয়ে সে তার মা ও ভাইকে খুঁজে বের করার চেষ্টা করবে। এটা শুনে সাবের বলে সেও তার সাথে যাবে সাহায্য করার জন্য। এখানে সুমি জানায় সে তার বাবার খাবারের দোকানটি পুনরায় চালু করতে চায়। এখানে সাবের জানায় সুমি তার বস মিমিনের কাছ থেকে সাহায্য নিতে পারে। এরপর তারা দুজনে মিলে মিমিনের কাছে যায়, যেখানে সুমি কাউকে ছাগল পরিষ্কার করতে দেখে। সেটা দেখে যেন সুমি অদ্ভুত মজা পেতে থাকে, আর তাই সে এই কাজগুলো শিখতে চায়। এরপর সে মিমিনের সাথে কথা বলতে চায় যে মিমেন যদি তাকে একটি ছাগল ধার দেয় তাহলে সে তার বাবার খাবারের দোকান পুনরায় শুরু করে খাবার বিক্রি করে ছাগলের টাকা পরিশোধ করে দেবে। কিন্তু মিমিন এ বিষয়ে রাজি হয় না। সে উল্টো সুমিকে এই ছাগলের জন্য কুপ্রস্তাব দেয়। এজন্য সে রাগ করে বাড়ি ফিরে আসে। এসে দেখে তার বাবা পায়ের ব্যথার জন্য অনেক কষ্ট পাচ্ছে। শুধু তাই নয়, ইনফেকশনও অনেক বেড়ে গেছে, অর্থাৎ মনে হচ্ছিল পা কাটাতেও কোনো লাভই হয়নি। এজন্য সে ডক্টর ফ্রেডম্যানকে ডেকে নিয়ে আসতে বলে। সুমি সেখানে গিয়ে দেখে ডক্টর কোন এক মহিলার সাথে কোথাও যাচ্ছে। এজন্য সে পুনরায় বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ে। এমন সময় সে স্বপ্নে দেখতে পায় এক শয়তানকে, যে দেখতে খুবই ভয়ানক ছিল। তার পুরো শরীর সাদা বর্ণের, আর তার দাঁত ও নখগুলো ছিল অনেক ভয়ঙ্কর। তার চোখগুলো একেবারে লাল ছিল। এটা কোনো সাধারণ শয়তান নয়, সে হলো শয়তানদের সর্দার ইবলিশ। এরই মধ্যে তার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে তার বাবা তাকে ডাকছে, আর যে তার পায়ের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিল। সে খাবারের জন্য কিছু চায়, কিন্তু ঘরে খাওয়ার জন্য তেমন কিছুই ছিল না। এই কথা শুনে সুমির বাবা সুমিকে বকাঝোকা করতে থাকে আর বলতে থাকে, কাজ করো না কেন, আর আমার দেখাশোনা কে করবে, এভাবে বসে না থাকে কিছু কাজ করো, তাহলে তো খাবারের জন্য কিছু একটা জোটে। এখানে সুমি বলে সে সব কিছুই করছে, যে সময় তার আনন্দ করার কথা ছিল সেগুলো বিসর্জন দিয়েই সে তার সেবা করছে। তখন তার বাবা সুমিকে বলে তারও তার মায়ের মতোই পালিয়ে যাওয়ার উচিত ছিল। এখানে বাবা মেয়ের মধ্যে বেশ ভালোই ঝগড়া বেঁধে যায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসতেই দেখে সেখানে দাঁড়িয়ে আছে সেই ইবলিশ, যে বলছিল সে সুমির উপরে অনেকদিন ধরেই নজর রাখছিল। শয়তানটি বলে সে সুমির সকল কষ্ট দূর করে দেবে। এসব কথা শুনে সুমি কিছুটা ভয় পেতে থাকে। এমন সময় শয়তানটি সুমির হাত কেটে সে আঙুল খেয়ে ফেলে। সুমি কষ্টে আর্তনাদ করতে থাকে। কিছুক্ষণ পরে দেখে তার হাত আবার ঠিক হয়ে গেছে, অর্থাৎ শয়তানটি তাকে বোঝানোর চেষ্টা করছিল সে অনেক কিছুই করতে পারে। শয়তানটি সুমিকে বলে সে শুধু তার বন্ধু হতে চায়। সে সুমিকে একটি ভিশন দেখায়, যেখানে সুমি দেখে তার মা তার কাছে ফিরে এসেছে, আর সে ঘরের খেয়াল রাখবে। তাহলেই সুমি তার কিশোরীর জীবন খুব আনন্দে কাটাতে পারবে। কিছুক্ষণ পরে এই ভিশনটা ভেঙে যায়। তখন ইবলিশ বলে তার এই কল্পনা সত্যি হতে পারে যদি সুমি তার কথা শোনে। সুন্দর জীবনের লোভে সুমি সেই শয়তানের কথায় রাজি হয়ে যায়। এই সময় শয়তানের কথা মতো সুমি তার বাবার কাটা পায়ের স্যুপ রেঁধে তার বাবাকে খেতে দেয়। নিজের কাটা পায়ের স্যুপ খেয়ে তার বাবা সুমির রান্নার প্রশংসা করে, অর্থাৎ স্যুপটি তার ভালোই লেগেছে।
এরপরে সে বাইরে আসলে রাতে সাবেরের কাছ থেকে জানতে পারে যে গ্রামের একটি মেয়ে গায়েব হয়ে গেছে। তাই সকলে সেই মেয়েকে খুঁজতে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে তারা সেই মেয়েকে পায়, কিন্তু তারা পেয়েছিল মেয়েটির লাশ, যে মেয়েটির গায়ে কোনো কাপড় ছিল না আর তার মাথায় গভীর ক্ষত ছিল। পরের দিন সকালে মেয়েটিকে দাফন করা হয়। সেই মেয়েটির নাম ছিল নিংরুম, আর তার একটি বোন ছিল যার নাম হলো সারি। একমাত্র ছোট বোনকে হারিয়ে মেয়েটি অনেক কষ্ট পাচ্ছিল, এমনকি সে অনেক রেগেও ছিল। দাফনের সময় সুমিও সেখানে এসেছিল। এখানে সে ডাক্তারকে দেখে, তাই সে দৌড়ে গিয়ে ডাক্তারকে বলে তার বাবার পায়ের অবস্থা খুবই করুণ হয়ে গেছে, এজন্য তার নতুন পেইন কিলার দরকার। এদিকে রাতে নিংরুম যখন ঘুমোচ্ছিল তখন সে দেখতে পায় তার ছোট বোনের আত্মা। সে আত্মাটি তাকে বলছিল সে যেন তার মৃত্যুর প্রতিশোধ নেয়। এদিকে সুমি তার বাড়িতে ঘুমোচ্ছিল, আর তার পেছনেই ছিল সেই প্লেস। আর সে বিভিন্ন কথার মাধ্যমে তাকে বশ করতে থাকে। ইবলিস বলতে থাকে সে সুমিকে সবকিছু দিতে পারে যা সুমি চায়, এজন্য তার কথা মতো চলতে হবে। এমন সময় সুমি কিছুটা ভয়ে উঠে বসে। তখন শয়তানটি বলে এবার সুমিকে নিংরুমের কবর খুঁড়ে লাশ বের করে নিয়ে আসতে হবে। সুন্দর জীবনের লোভে সুমি শয়তানের কথা মতো সোজা চলে যায় কবরস্থানে। এই নির্জন অন্ধকারে সে একাই কবর থেকে লাশ খুঁড়তে থাকে। এরপর সেই লাশটি তার বাড়িতে নিয়ে আসে আর তার বুকের কিছু অংশ রান্না করে। এরপর সে সেই খাবারটি তার বাবাকে খেতে দেয়। শুধু তাই নয়, সে তার গ্রামের খাবারের দোকান খুলে গ্রামের সকলকে সেই মেয়ের মাংস রান্না করে খাওয়ায়। কেউই এই খবর জানতই না। তারা সুমিকে বিশ্বাস করে তার দোকানে খাবার খেতে আসতো, এমনকি তার এই রান্না সকলের অনেক ভালো লাগছিল। এমন সময় গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে নিংরুমের লাশ গায়েব হয়ে গেছে, যেটা সুমিই তুলে নিয়ে এসেছিল। তাই গ্রামের লোকের সাথে সুমিও সাবেরের সাথে করে সেই কবরের কাছে যায়। কবরের এমন অবস্থা দেখে সারি অনেক রেগে যায় আর বলতে থাকে বলে দাও কে এই লাশটি নিয়েছ, জলদি বলে দাও। এখানে সুমি যাই করেছিল না কেন তার সবকিছুই ইবলিসের ছলনার কারণে করেছিল। এমন সময় সুমি তার জ্ঞান ফিরে পায় আর সে এমন কিছু একটা করেছে এজন্য নিজে অস্বস্তিতে পড়তে থাকে। তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে, এজন্য সে দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে আসে। তার পিছু পিছু সাবেরও সেখানে চলে আসে। এখানে পুনরায় তার কাছে আসে ইবলিস, যে এসে তাকে আবার কথার জালে ফাঁসাতে থাকে। কিন্তু তাকে শেষবারের মতো মাংস বিক্রি করতে হবে, কিন্তু এবারের মাংস একদম ফ্রেশ হতে হবে। এজন্য সে সাবেরকে মেরে ফেলতে বলে। সে আরও বলে সাবের তোমাকে সাহায্য করার নাটক করছে, সে মূলত তোমাকে ভোগ করতে চায়। অর্থাৎ ইবলিস তাকে উল্টোপাল্টা কথা বলে তাকে বশে আনার চেষ্টা করছে। সে আরও বলে যে ইবলিস যদি চায় তাহলে সুমির জীবনের সকল সুখ কেড়ে নিতে পারবে। শুধু তাই নয়, সে তার মায়ের সাথে জীবনেও দেখা করতে পারবে না। এখানে সাবের চলে এসেছে ঠিকই, কিন্তু সে ইবলিসকে দেখতে পারে না। ইবলিসকে শুধুমাত্র সুমি দেখতে পাচ্ছিল। এখানে সুমি সাবেরকে জানায় যে সে গ্রাম ছেড়ে চলে যাবে। তাদের মধ্যে কিছু কথা হওয়ার পরে সাবের সেখান থেকে চলে যায়। এখানে ইবলিস পুনরায় এসে সুমিকে বশ করার চেষ্টা করতে থাকে, কিন্তু এবার সুমি রেগে ইবলিসকে বলতে থাকে সে যেন তার কাছে এ ধরনের কথা না বলে। আর সুমি এখন শয়তানের কোনো কথা মতোই কাজ করবে না। এরপর সুমি বাইরে চলে যায়, কিন্তু সাবের তার রান্নাঘরে পৌঁছে গেছে। সে সেখানে একটি ফ্রিজার দেখতে পায়। সে ধীরে ধীরে সেই ফ্রিজারটি খুলেই তার চোখ যেন কপালে উঠে যায়, কেননা সেখানে ছিল নিংরুমের ক্ষতবিক্ষত লাশ। এ সময় হঠাৎ সুমি এসে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। সুমি বাধ্য হয়ে এমনটা করেছে, কেননা সাবের সুমির আসল ঘটনা জেনে গেছে। জ্ঞান ফেরার পর সাবের তার কাছে মিনতি করতে থাকে যে সুমি যেন তাকে কিছু না করে, সে কাউকে কিছু বলবে না। এমনকি সাবের সুমিকে অনেক পছন্দ করে, তার সাথে গ্রাম ছেড়ে চলে যেতে চায়। কিন্তু ইবলিস এখানে পুনরায় সুমিকে বশ করে বলতে থাকে যে সাবের মিথ্যে কথা বলছে, আর সাবেরের বস সুমির বাড়িতে সাবেরকে পাঠিয়েছে যেন সুমির রান্নার গোপন তথ্য সে জানতে পারে। এজন্য সুমি অনেক রেগে যায় আর সে ইবলিসের ছলনায় পড়ে সাবেরকে টুকরো টুকরো করে ফেলে। এরপর সেই টুকরোগুলো তার দোকানের খাবারের রান্নার জন্য প্রস্তুত করতে থাকে, কিন্তু তাকে এমন অবস্থায় তার বাবা দেখে ফেলে
এখানে সুমি তার বাবাকে জানায় যে এ সব কিছু সে তাদের জন্যই করছে, যেন টাকা উপার্জন করে তারা ভালো জীবনযাপন করতে পারে। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। এজন্য সুমি তার বাবাকেও মেরে অজ্ঞান করে ফেলে। ওদিকে শাড়ির কাছে চলে এসেছে তার ছোট বোনের আত্মা। সে আত্মাটি শাড়িকে একটি ব্রেসলেট দেয়, যে ব্রেসলেটে একটি নাম লেখা ছিল, যে নামটি ছিল চম্পা। অর্থাৎ এই চুরির মাধ্যমে সে কিছুটা সূত্র পায় যে কিভাবে সেই খুনির কাছে পৌঁছানো যাবে। পরের দিন শাড়ি চম্পাকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় এসে পৌঁছায়। এই চুরিটি মূলত একটি অদ্ভুত ধরনের মহিলার ছিল, যে মূলত এক ধরনের পুরোহিত বা কালো জাদুকর। সে ওই ব্রেসলেটটি দেখে বলে যে হ্যাঁ, এটা আমারই ব্রেসলেট। সেই মহিলাটি উল্টো শাড়ির উপরে রেখে যায়। এমন সময় সেই মহিলাটির ছেলে এসে শাড়িকে আঘাত করে। তার ছেলে ছিল শারীরিক প্রতিবন্ধী। কিছুটা আহত হওয়ার পরে শাড়ি সেখান থেকে চলে যেতে থাকে। এখানে চম্পা তার ছেলেকে মারতে থাকে আর বলতে থাকে সে হয়তো তার ব্রেসলেটটি চুরি করে নিয়ে নিংগ্রুমকে দিয়েছিল। এদিকে রাতে শাড়ি ঘুমোচ্ছিল আর সেও স্বপ্নে ইবলিসকে দেখে। এই স্বপ্ন দেখেই সে ঘুম থেকে উঠে বসে আর সে সময় তার পাশে আসে ইবলিস। এখানে আমরা বুঝতে পারি শাড়ির সাথে ইবলিসের আগে থেকে যোগাযোগ ছিল। ইবলিস শাড়িকে বলতে থাকে সে কি ডিল করেছিল সেটা কি সে ভুলে গেছে। যখন ছোটবেলায় তার বোন নিংগ্রুম অনেক অসুস্থ ছিল, প্রায় মরতেই বসেছিল, সেই সময় তার ছোট বোনকে বাঁচানোর জন্য শাড়ি তার ফ্রিডমের ডিল করেছিল। এখন নিংগ্রুম তো মারা গেছে, আর তাই শাড়ির এখন আর কোনো পিছু টান নেই। তাই এখন শাড়িকে নির্দেশ দেয় সে তার লুকিয়ে রাখা বক্সটি বের করে শাড়ি যা করত সে কাজ যেন শুরু করে। শাড়ি অনেকটা ক্লান্ত অবস্থায় কুয়োর ভেতর থেকে পানি তোলে, কিন্তু সেই পানিগুলো হয়ে যায় রক্ত। এর কিছুক্ষণ পরে শাড়ি প্রার্থনা করতে বসে। প্রার্থনার একটা পর্যায়ে দেখে সে ঘর থেকে আচমকা বনের মধ্যে চলে গেছে, আর তার সামনে ক্ষত অবস্থায় পড়ে আছে তার ছোট বোন। হঠাৎ সে দেখতে পায় সে ঘরে আর তার সামনে বসে আছে ইবলিস, যে তার বোনের খুনিকে খুঁজে বের করতে বলে। এমন সময় শাড়ির ঘুম ভেঙে যায়। আসলে স্বপ্নের ভেতরে ইবলিস তাকে বিভিন্ন কৌশলে বশে আনার চেষ্টা করছিল। এসব কিছু দেখে শাড়িও তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে রাখা সেই বক্সটি বের করে, যার ভেতরে ইবলিসের লকেট আর ব্ল্যাক ম্যাজিক করার বেশ কিছু সরঞ্জাম ছিল। মূলত বিগত সময়ে বেশ শক্তিশালী এক ধরনের কালো জাদুকর ছিল। সে সরাসরি ইবলিসের সহযোগিতায় এই জাদুগুলি করত। সে ইবলিসকে ডেকে নিয়ে এসেছিল। এ সময় সে কালো জাদু করতে থাকে যে নিংগ্রুমকে যে মেরেছে সে যেন এখনই মারা যায়, যার ফলে চম্পার ছেলে অনেক কষ্টে ছটফট করতে করতে মারা যায়। অর্থাৎ সেই নিংগ্রুমকে বনে নিয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলেছিল। পরের দিন আমরা দেখি সুমিতার দোকানে খাবার প্রস্তুত করছিল। এখানে মিমিনও এসেছিল, আর সে ঘরের ভেতর থেকে কার্তুর সাহায্যের কণ্ঠ শোনে। কিন্তু এখানে সুমি মিথ্যে কথা বলে তাকে ঘরের ভেতরে যেতে বাধা দেয়, আর সে নিজে ঘরের ভেতরে গিয়ে তার বাবাকে মেরে পুনরায় অজ্ঞান করে ফেলে। এদিকে রাতে আমরা শাড়িকে দেখি, যার কাছে সেই চম্পা আসে। সে শাড়িকে একটি ব্রেসলেট দিয়ে বলে ইবলিস তাকে এটা দিতে বলেছিল। এখানে শাড়ি বুঝে যায় যে নিংগ্রুমের মৃত্যুর জন্য চম্পা দায়ী নয়, শুধুমাত্র তার ছেলেই দায়ী ছিল। এদিকে সুমি গ্রাম ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এই সময় ইবলিস এসে তাকে বলে সুমির অবশ্যই তার মায়ের ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত, যেটা সে এই ঘর থেকেই জানতে পারবে। এজন্য সুমি তার বাবার কাছে গিয়ে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর কৌশলে তার বাবা সুমিকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এদিকে সেই রাতে আমরা ডাক্তারের বাসায় দেখি শাড়িকে। এখানে আমরা কিছু ঘটনা জানতে পারি। এই ডাক্তার গরিবদেরকে সহ্য করতে পারতো না। আসলে নিংগ্রুম যখন অসুস্থ ছিল তখন ডাক্তারই তাকে দেখতে যেত। এমন সময় নিংগ্রুমের সাথে তার অবৈধ সম্পর্ক তৈরি হয়। একটা সময় সে জানতে পারে নিংগ্রুম প্রেগনেন্ট হয়ে গেছে, তাই সে নিংগ্রুমকে মারার জন্য প্ল্যান তৈরি করে। এজন্য সে চম্পার ছেলেকে ব্যবহার করে। সে মানসিক প্রতিবন্ধিত ছিল, এমনকি সে নিংগ্রুমকে পছন্দ করত। কিন্তু চম্পার ছেলে মনে করত মেয়েরা টাকার জন্য সবকিছু করতে পারে, যা সে তার মাকে দেখে শিখেছিল। কেননা তার মা টাকার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল, আর ফ্রেডম্যান তাকে শিখিয়েছিল কিভাবে মানুষকে মেরে ফেলতে হয়। এজন্য সেই রাতে বনের মধ্যে নিংগ্রুমকে একা নিয়ে ব্রেসলেটের লোভ দেখিয়ে তার সাথে জোর জবরদস্তি করতে থাকে।
কিন্তু যখন নিংরুম রাজি না হয় তখন সে তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলার পরেই তার উদ্দেশ্য সম্পূর্ণ করে। ডাক্তার যখন দেখে শাড়ি তার এই সকল কিছু জেনে ফেলেছে তখন সে কৌশলে সে ও তার কাজের মহিলা শাড়িকে যখনই মেরে ফেলতে যাবে ঠিক তখনই শাড়ি তার শক্তির মাধ্যমে তাদের দুজনকেই থামিয়ে দেয়। এরপর সে তার শক্তির মাধ্যমে ওই দুজনকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এদিকে সুমি আহত অবস্থায় তার বাবাকে খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে দেখে তার বাবা সেই রেফ্রিজারেটরের ভেতরে লুকিয়ে আছে। সে তখন তাকে ধরে বেঁধে ফেলে আর তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন তার বাবা বলে তার মা এক ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। এ বিষয়ে তাকে অনেকবারই বলেছে, কিন্তু ইবলিশ সুমিকে জানায় তার বাবা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এজন্য সুমি রেগে তার বাবাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে। তখন তার বাবা রেগে আসল সত্য কথা বলে দেয়। মূলত সে সময় তার বাবার সম্পর্ক হয়ে গেছিল চম্পার সাথে। আসলে তার মায়ের জেদের কারণে সুমির বাবা সুমির মাকে বিয়ে করেছিল, কিন্তু সে ভালোবাসতো আশি চম্পাকে। আর তাদের সম্পর্কের মাধ্যমে একসময় চম্পার ঘরে একটি সন্তান জন্ম নেয়, যে ছিল মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, অর্থাৎ যে ছেলে নিংরুমকে মেরে ফেলেছিল। এদিকে সুমির মা তখন সুমিকে জন্ম দিয়েছিল, কিন্তু সে তার বাবার এই সম্পর্কের কথা জেনে ফেলেছিল। এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়ে যায় আর সেই রাতে সে বাড়ি ছেড়ে চলে যেতে চায়। কিন্তু ঝগড়ার সময় হঠাৎ রেগে কার্তু তার স্ত্রী অর্থাৎ সুমির মাকে মেরে ফেলে। আর উপায় না পেয়ে সে তার স্ত্রীকে এই ঘরে মাটির নিচে পুঁতে রাখে। অর্থাৎ সুমির মা কোথাও পালিয়ে যায়নি, সুমির মাকে মেরে এই ঘরে পুঁতে রাখা হয়েছে। এসব কথা শুনে সুমি অনেক কষ্ট পায়, কেননা তার স্বপ্ন ছিল একদিন মাকে ফিরে পাবে। মায়ের এমন কথা শুনে সুমি রেগে ছুরি নিয়ে তার বাবার জিহ্বা কেটে ফেলে। এরপর সে তার বাবার গলা চাপাতে দিয়ে বারবার আঘাত করে শরীর থেকে গলা একেবারে আলাদা করে ফেলে। এমন দৃশ্য দেখে ইবলিশ অট্ট হাসি হাসতে থাকে। এরপর সুমি সেই ঘরের মাটি খুঁড়ে ফেলে। খুঁড়তে খুঁড়তে দেখে সে মাটির নিচে আছে তার মায়ের কঙ্কাল। এরপর সে সেখানে তার বাবাকে পুঁতে রেখে সে বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় শাড়ি ও চম্পা। এখানে আমরা চম্পাকে অনেক যুবতী অবস্থায় দেখি। হয়তো চম্পা তার এই যৌবনের জন্য ইবলিসের সাথে কোনো ডিল করেছে। শাড়ি এখানে এসেছিল মূলত তার ছোট বোনের লাশ খুঁজতে। তার ছোট বোনের লাশ সুমি কি করছে তা তো আমরা ভালো করেই জানি। এখন এই ঘরে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ। তিনজনের কাছে একে অপরকে মেরে ফেলার জন্য উদ্দেশ্যও আছে। সুমি শাড়ির বোনের লাশ গায়েব করেছে, আর শাড়ি কালো জাদু করে চম্পার ছেলেকে মেরে ফেলেছিল। আর চম্পার কারণে সুমির বাবা সুমির মাকে মেরে ফেলেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।